মাধ্যমিকের সময় মানে 9 এর সময় তো আমাকে স্যার বলেছিল যে এবার তো 9 এতে পাস করে গেছিস, কারণ টোটাল মার্কস পাস মার্কস ছিল না। বলছে মাধ্যমিক পাস করতে গেলে মিনিমাম 20 নম্বর তো চাই ম্যাথে আর ইংলিশে। তো এই দুটা সাবজেক্ট পড়, বাকি সাবজেক্ট তো ভালো আছে, পাস করি এই মাধ্যমিক, এরকম উপদেশ দিয়েছিল। 9-এ 100-র মধ্যে ইংলিশে 14 আর ম্যাথে 14, এরকম অবস্থা। স্যারের উপদেশ কি না, ম্যাথে অল্প খাট যাতে 20 আসে আর ইংলিশে অল্প রিডিং পড়ে যে 20 আসে, পাস করবি মাধ্যমিক, এরকম উপদেশ দিয়েছে আমার ক্লাস টিচার। মানে কত দুরবস্থা ম্যাথ আর ইংলিশে। তো কি মনে হচ্ছে ম্যাথ কেউ আমাকে গুলি খাওয়াইছি তারপরে? না, আমি মাধ্যমিক বহুত কষ্ট করে পাস করেছি মাধ্যমিক, আর মাধ্যমিক পাস হওয়ার পর ভেবেছি আর ম্যাথ করতে হবে না। ঠিক, ম্যাথের উপরে প্রচন্ড ভয়, কিন্তু যখন কম্পিটিটিভ লাইনে এলাম, কোনো টিচারের কাছে না যেয়ে, কোনো পেড কোর্স, কোনো খরচা না করে, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, অ্যাডভান্স ম্যাথ পুরো কমপ্লিট শিখলাম, একদম সলিড ট্রিকের সাথে, একদম পুরো কনসেপচুয়ালি কিভাবে শর্টকাট করতে হবে সব শিখে গেলাম। আর একটা টিচার কোনোদিন পুরো ফ্রি হয়তো পুরো সব কিছু করায় না। তো আমি এটাও বুঝে গেছি যে কার কাছে কি শিখবো, তার মানে কেমন টাইম দিয়েছি, তার মানে এটা কি আমাকে কেউ লিখে দিল যে এই টিচার কাছে এটা পড়, এই টিচার কাছে এটা পড়, এমনি লিখে দিল কি? আমার কাকে ভালো লাগবে এটা তো আমাকে নিজে করে করে দেখতে হবে না। এবারে আমি ইউটিউবে যত টিচারকে সবকে ঘাঁটতে লাগলাম, আমি দিনে 4-5 ঘন্টা ইউটিউবে ভিডিও দেখতাম, ম্যাথ ভিডিও দেখছি, অঙ্কটা দিল, এবারে আমি পজ মারছি, এবারে অঙ্কটা আমি ভাবার চেষ্টা করছি যে উত্তর কি হবে, উত্তরটা কি হবে ভাবার চেষ্টা করছি। এমনি কেউ অঙ্ক করে? আমি আমার মাথায় এটা ছিল, যদি আমি মনে মনে করতে পারি তাহলে আমি খাতায় তো আরো জলদি করতে পারবো, পরীক্ষা হলে তাড়াতাড়ি করতে পারবো। যদি ক্যালকুলেশনটা আমি মাইন্ডে করতে পারি পুরো কনসেপ্ট, তো মাথায় আমি ভাবতাম, পজ করে নিয়ে মোবাইলটা নিয়ে রাখিয়ে দিলাম, এবার কেউ বুঝতে পারবে না যে আমি পড়ছি না কি করছি, আর আমি অঙ্ক করছি। নিয়ে উত্তর এলো কোনো একটা, নিয়ে আমার অপশান বি হবে, এবারে দেখছি সলিউশন যে উত্তর কি করবে। এবারে আমি যে উপায়ে সলভ করলাম, ও যে উপায়ে সলভ করলো, দেখলাম যে কোনটা বেটার, যদি আমার থেকে বেটার ও করালো তো আমি ওইটা শিখে গেলাম। এইভাবে কি হলো, জিনিসগুলো ডে বাই ডে ইমপ্রুভ। হ্যাঁ, কোনো যদি লম্বা ক্যালকুলেশন আছে যেটা কনসেপচুয়ালি সলভ হবে না, ওটার জন্য আমার খাতা জোগাড় করলাম, কাগজ, ওইটা লিখলাম, নিয়ে আবার কাগজটা ফেলে দিলাম। মানে আমি চেষ্টা করতাম যে মোবাইলে ভিডিওটা দেখে দেখে যেন আমার পুরো জিনিস রিভাইজ হয়ে যায় আর হয়েও যায় ম্যাথ জন্য। রিজনিং এর কোনোদিনও আমি কোনো ক্লাসই করি না, রিজনিং এর তো আমি কোনোদিন কোনো ক্লাসই করি না। টেক্সট বুকে মক দিতাম, প্রথমে 25-এর মধ্যে 2-4 নাম্বার আসতো রিজনিং এ, তারপরে দেখতে লাগলাম যে কোনগুলো মিস আছে, ছবি, হ্যাঁ বলে না এই 3টে ছবি দেওয়া, 4 নম্বর ছবিটা কি হবে, থাকে এরকম, এই ওয়াটার ইমেজ, এই এই ইমেজ, এইটা ওই কোডিং ডিকোডিং এর মুখস্থ কি করবো, ওইটার জন্য একটা ভিডিও দেখলাম যে কোডিং ডিকোডিং ব্যাপারটা কি, হ্যাঁ বুঝতে পারছি না যে কোডিং ডিকোডিং কি। তো ওইগুলোর জন্য 2-একটা ভিডিও তখন খুলে খুলে দেখলাম ইউটিউবে, বাস যে বুঝে গেলাম যে আচ্ছা এই টাইপের করার আছে। এবারে নিজে কি করতাম, আমি টাইমে তো সলভ করতে পারবো না, ওই জন্য আমি আগে সাবমিট করতাম, সাবমিট করে দিলাম, আগে পেপার জমা না করে এরপর আমি সলভ করছি আর ক্লিক করে করে দেখছি যে আমি ঠিক করছি না ভুল করছি। এমনি করতে লাগলাম। প্রথমে বললাম 25-এর মধ্যে 2-3টে ঠিক যেত, সব অ্যাটেম্প্ট করে দিচ্ছি, আমি নিজের মতো করে সব অ্যাটেম্প্ট করছি, ভুল ঠিক যা হচ্ছে, পরে দেখছি 2-3টা ঠিক হচ্ছে, ধীরে ধীরে 5টা 6টা 7টা 8টা ঠিক হতে লাগলো, নিয়ে অনেকগুলা ঠিক হতে লাগলো। এরপরে বুঝলাম যে আচ্ছা 70-80% আমি নিজে শিখে গেলাম। এইভাবে কিছু কিছু জিনিস শিখতে পারছিলাম, সেই ঘড়ির টপিক আছে, ঘড়ির কিছু কনসেপ্ট আছে যে এই এতবার যে কত অ্যাঙ্গেল, তো এটা নিজে থেকে কী করে করবো, আর লেখা আছে টেক্সট বুকে ওটা বুঝতে পারছি না যদি, তো আমি ইউটিউবে গেলাম, লিখলাম ভাই ক্লকের কনসেপ্টটা কি, ব্যাস বুঝা গেল কিছু। তো এখানে আমি কাউকে কিছু না দিয়ে নিজের মোবাইলটা দিয়ে কি করে শিখে গেলাম। শেখা যায়, ইচ্ছা থাকা যায়,
এনসিইআরটির, আমার তো বাংলা বোর্ডে, আমরা তো এনসিইআরটি বোর্ড পড়ি নাই, তারা বাংলায় পড়েছি। এনসিইআরটি ইংলিশ, আর ইংলিশের অবস্থা কত খারাপ ছিল আগে। তারপরে আমি ইংলিশে পড়াইছি, পরে আমি ইংলিশে টিচিং করেছি ক্লাস 12 অবধি, কলেজ অবধি। আর এনসিইআরটির লাইনগুলো ইংলিশেই তো পড়েছি, সব বই ইংলিশেই পড়েছি। আমি পুরো প্রিপারেশনটা ইংলিশে হয়েছে, লুসেন্ট সব ইংলিশ, লাইন বাই লাইন পড়ে মানেটা কি পুরো উদ্ধার করে দিয়েছি। যদি কোনো বুঝতে পারছি না যে কী করে কোথা থেকে বুঝবো, তাই ধরে কেউ বুঝে দেবে, তা আমি নিজেই খুঁজে বার করে দিয়েছি কী করে বুঝবো। এটা তো জিদ এরকম চাই, এরকম জিদ চাই, তবে গিয়ে 100% জিনিসটাতে অ্যাপ্লিকেবল করা যায়, মানে অ্যাপ্লাই করা যায় নিজের ফুল ফোর্স। তবে তো এই বছর না হলো তো আগের বছর, আগের বছর না হলো তো এই বছর পসিবল আছে। যদি আমি ফুল না দিতে পারছি তাহলে আমার তো পসিবিলিটি কমে গেল, পসিবিলিটি নাই। এই জিনিসটা মাথায় ঢুকাতে হবে যে আমাকে কম্পিটিটিভ লাইনে সারা জীবন থাকার না, কত কম টাইমে আমি বার হতে পারি, কত কম টাইমে টিচার থেকে আমি শিখিয়ে যেতে পারি, ওটা হচ্ছে ব্যাপার। শিখতে কি করে হয় ওটাও শিখতে হবে, শিখতে কি করে হয় এগুলো দরকার আছে। আমাকে হাজার হাজার জন ফোন করে, অনেকজন ফোন করেছে, বয়সের কথা বলে, স্যার বয়স এমনি হয়ে গেছে, এই সমস্যা হয়ে গেছে, স্যার আমার এমনি হচ্ছে না। বহুত মানে জিনিসগুলো বুঝেছি আমি, স্টুডেন্টের সঙ্গে বহুত কথা হয়েছে, তো বুঝি যে ভুলটা এটা করে আর বয়সটা বুঝায়। খুব কম ছাত্রছাত্রী আছে, অ্যাসপিরেন্ট আছে যারা 100% দিয়ে পরীক্ষা দিয়েছে, যে আমি ফুল ফ্লেজ। এমনি অনেকে আছে তোমার মধ্যেও যে কারেন্ট অ্যাফেয়ার ছাড়া এক্সাম দিয়ে দিয়েছে, কে কে আছে? সব পড়াশোনা আছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার ছুঁয়ে নেই, আছে কি না? হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ারে মাথা ব্যথা করছে, কারেন্ট অ্যাফেয়ার বাকি সব ঠিক আছে, ম্যাথ, রিজনিং, জিকে মোটামুটি পড়েছে, কারেন্ট অ্যাফেয়ার না ছুঁয়ে চলে গেছে। তো এখানে বোঝাচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার না ছুঁয়ে যাচ্ছি, আমার মনে তো জানা আছে কারেন্ট অ্যাফেয়ার পড়ানো, তো ভয় লাগবে তো লাগবে। আর আমি এটা বুঝতে পারছি যে 5টা কোশ্চেন তো থাকবেই মিনিমাম, আর ওটা আমি একটাও পারবো না, মানে আমি জেনে পড়ে যাচ্ছি যে আমি কমে করবো, ছাড়বো না, দরকার নেই আমার চাকরি। কিন্তু এখানে ছাড়ার কোনো চান্স আছে? কোনো জিনিস কারেন্ট অ্যাফেয়ার ছাড়া যাবে? 5টা কোশ্চেন আসছে, যদি পড়ে যায় তো পসিবিলিটি আছে যে আমি 2টা 3টা পারলাম, আর যদি আমি পড়ে না যাই তো পসিবিলিটি 0, আমি একটাও পারবো না। স্বাভাবিক, সোজা দিলেও পারবো না, যদি একদম সোজাও দিয়ে দিয়েছে তো এগুলা মানে ছাত্র জীবনে ভুল হয়। আর বিভিন্ন কারণে অন্যান্য কাজেও ব্যস্ত থাকে, রিলেশনশিপ প্রবলেম হোক বা বিভিন্ন কারণ হোক, ওটাতেও ইন্টারেস্ট খাচ্ছে। যখন জলের মধ্যে আমি কাদার মধ্যে ঢুকে আছি, তখন আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে কাদা থেকে বার হওয়া। ওই সময় কার কাছ থেকে টাকা পাওয়া, সে দিবে কিনা, সে দেশ ছেড়ে চলে যাচ্ছে ওটা ভাবলে চলবে? কে জীবনে ছেড়ে চলে যাচ্ছে ভাবলে চলবে কি এই সময়? না, কিছু করার নাই। যদি কি যেতে চাইছে যা, আমার প্রায়োরিটিতে রয়েছে আমাকে নিজে গড্ডা থেকে বার করা, তো ওইটাতেই তো ফুল ফোর্স লাগাতে হবে। যেটা বলছি ভুলগুলো হয়েছে কি হয়, হচ্ছে কি না? তোমরা নিজেও জানো যে আমি পুরোপুরি 100% খাঁটি না, কারেক্ট? আর অথচ ওটা নিয়ে কোনো অভিযোগও নাই, মানে যে পরেশান আছি, যে নিজেকে তো আমি ভাবছি ঠিক করছি কিন্তু ঠিক করছি না, আমি জানি। তাহলে চিটিং হচ্ছে নিজের সাথে, নিজের সাথে চিটিং হয়ে যাচ্ছে কেন? যেমন এর পড়াশোনা ভালো আছে, মাথা ভালো আছে, আমি বুঝে গেছি, এর মাথা ভালো আছে, যা পড়বে শিখবে শিখে যাবে, কিন্তু ফুল ফোর্স ইউজ করেনি, এটাও আমি বুঝতে পারছি। যেদিনও ফুল ফোর্স ইউজ করবে সেদিন কোনো কোচিংয়েও যাবে না। আর ওর মধ্যে ক্যাপাবিলিটি আছে, আমি দেখেছি এই দুজনের মধ্যে যাবে না। হ্যাঁ, রিভিশনে যদি যেতে পারি, ওখানে গেলাম তো রিভিশন হয়ে গেল, অল্প মহল পাই গেলাম, আলাদা ব্যাপার। কিন্তু এমনি অ্যাসপিরেন্ট হয়ে যে আমি শিখতে যাচ্ছি, সব কিছু শিখবো, দরকার নেই, ও শিখে যাবে, বুঝে গেছি যে আমি কি দেখতে হবে।
সলিউশন দেখেও সলভ করে দেবে। একটা জিনিস শিখলে 5টা জিনিস করা যায়, কিন্তু ওই পুরো ফুল জোশটা দেওয়া হয় না। তো ওইটাতে কাজ করতে হবে যে আমি কি করে ফুল এনার্জিটা প্রয়োগ করব। কম্পিটিটিভ লাইনটা পুরো ঘাপলাবাজি আছে, পুরো ফালতু আছে। এই যে পুলিশের ফর্ম বার হয়েছে পশ্চিমবঙ্গে, আর চাকরির কোনো খবরই নেই, এক্সামের কোনো খবরই নেই। এইখানে এই যে বয়সটা যাচ্ছে বা সময়টা যাচ্ছে, কার ক্ষতিটা হলো? স্টুডেন্টের ক্ষতিটা হলো। টিচার তো পেমেন্ট নিয়ে পড়াইছে, টিচারের বরঞ্চ ভালো হলো। যদি 6 মাসের মধ্যে পরীক্ষা যেত তাহলে একটা কোর্স বিক্রি হতো। যেহেতু 2 বছর 1.5 বছর হয়ে গেল, তো 2-3 বার কোর্স বিক্রি হয়ে গেল। ঠিক লাভ হলো কিনা? তাহলে তো টিচার চাইবে তুমি লেগে থাকো, চাকরি পাও ওটা ইম্পর্টেন্ট নয়, লেগে থাকো ওইটা বেশি ইম্পর্টেন্ট। লেগে থাকলে আমার চলবে, নাহলে আমার লেগে যাবে। সেই জন্য তো এত মোটিভেশন। সেই জন্য তো এত মোটিভেশন। হ্যাঁ, যাতে ছেড়ে না যায় কেউ, যাতে কেউ অন্য প্রাইভেট জবে বা অন্যদিকে চলে না যায়, তার জন্য ধরে রাখতে হয়। তো স্টুডেন্টটা বোঝা উচিত না যে আমি কতদিন টিচারকে ফলো করব, কতদিন কারো আন্ডারে থাকবো। একটা স্টুডেন্টও টিচারের মতো হয়ে যেতে পারে, একটা অ্যাসপিরেন্টও চাইলে একটা টিচারের মতো হয়ে যাবে, যে পড়তে পড়তে আমি টিচার হয়ে গেছি, মানে জিনিসটাতে এত নলেজ হয়ে গেছে। হয় ম্যাথ বা রিজনিং বা জিকে বা সায়েন্স, কোনো একটা টপিকও একটা টিচার টাইপের হয়ে গেছে, এই বিষয়ে তো আমি পুরো স্ট্রং হয়ে গেছি। কিন্তু তোমাদের মধ্যে কেউ ওই জিনিসটা হয়নি, যারা পুরানো। কারণ হয় না, অমনি নিজেকে ভাবাই না যে আমি নিজের ফুল পোটেন্সিয়ালে যাব। তো ক্ষতিটা আমরা নিজে নিজে করছি, কিন্তু আমরা দেখতে পাই যে হ্যাঁ কোচিং সেন্টারে হয়তো ক্লাস কম করালো, এটা দেখতে পাই, বাইরের দিকে ভুলটা দেখতে পাই, ভিতরে নিজে যে ভুলটা করছে ওই দেখতে পাই না। বুঝাচ্ছি? বিপ্লবের 2-4 নম্বর জন্য হলো না নাকি? তো বিপ্লব যদি এটা ভাবতো যে আমি কাট অফে ধ্যান নাই, আমাকে স্কোর করার আছে কত বেশি, তাহলে মনে হচ্ছে কি 2-1 নম্বর কম আসতো, মনে হতো। কিন্তু মনে ইচ্ছা কি থাকে বল না, শুধু কাট অফটা যেন টাচ হয়ে যায়। এইটাই সব, এটা কি যেন ফাঁকি মার দিনে। তো আমি যদি কাট অফ টাচ করার চেষ্টা করছি, তার মানে অ্যাকচুয়ালি কি প্রশ্ন করে দেখা উচিত থেকে, মানে আমি চাইছি কত কম করে হতে পারে সিলেকশন, তাই তো? কত কম ফেটে, কেন আমার কাট অফ টাচ করা যাচ্ছে। আমি যদি এটা ভাবি যে আমাকে দরকারই দরকার জিনিসটা, তাহলে আমি কাট অফ পার করে দেওয়ার চেষ্টা করবো, তবে হয়তো কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। আমি চেষ্টা করবো যে 80 নম্বরের কোশ্চেন, তাহলে 70-75 পাই যায়, হতে পারে কাট অফ 60 হচ্ছে, তো কি আছে? অনেকে ভাবে আমি ওবিসি আছি, আমি আর কোই এসসি আছি, তো আমি একটু কম পড়ে যাবো। এমনি অনেক এসসি আছে, এসটি আছে, চাকরি পায়নি। অনেক এমনি এসটি মানে এসসি দেখেছি আমি, চাকরি হয় না। কারণটা কি? আমাদের কাট অফ কম যায়, আমাদের কাট অফ কম যায়, ও বলে দিয়েছে। বিজন দাদা ভাই, হ্যাঁ বিজন দাদা ভাই, হ্যাঁ, উনি অনেকেই আছে এসটি জেনারেল ভাবছে যে আমি চাকরি পেয়ে যেতাম, বলে না, আরে আমার যদি একটা এসসি সিস্টেমে চাকরি হয়ে যেত। ও কেন ভাবছে চাকরি হয়ে যেত? কারণ ও জেনারেলের মতন পড়ছে বলে বলছে, ও নিজেকে একটা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে দেখছে আর পড়ছে বলেই ভাবছে যে এসসি হলে পাস করতাম। অ্যাকচুয়ালি এসসি হলে ও কম পড়তো, আর যেহেতু এসসি আছি তো অল্প কম পড়বো, মোটিভেশনটা কম দরকার আছে, কম কাট যায় আমাদের, কম পড়বো। তো ও জেনারেল হয়ে যেটা পড়ছে, এসসি হয়ে কম পড়বে, আর ওই জন্য ও বেকারই থাকবে হয়। নাহলে কি করে সম্ভব যে এসটি এসসি কাট অফ কম যাওয়া সত্ত্বেও অনেক আছে 4-5 বছর ধরে পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে, সিলেকশন হচ্ছে। এমনি অনেকজনকে দেখেছি। এটা কারণ ওইটা যে আমি তো এসসি, কম কাট অফে হয়ে যাবে, কাট অফটা দেখেই পড়াশোনা করছি। আর যেই ওকে যদি বলা হয় যে ভাই তুই ফুল স্কোর কর, তার বেশি পড়তে হবে, বুঝতে পারছে। এদিকে কারেন্ট অ্যাফেয়ার ছাড়ছে, ওটা ছাড়া যাবে না। এদিকে হয়তো সায়েন্সের কোশ্চেন ছাড়ছে, এটা ছাড়া যাবে না। কিছু না কিছু ও হয়তো অ্যাডভান্স ম্যাথ কোশ্চেন ছাড়ছে, ওটা ছাড়া যাবে না। তো ওগুলো করতে হবে, আর ওগুলো না করতে হয়, তার জন্য ও কাট অফের দিকে ধ্যান দিচ্ছে। আর জেনারেলে কোনো উপায় নাই বলে বেচারাদেরকে সব করতে হচ্ছে। আর ওই জন্যে যেহেতু কম্পিটিশনটা বেশি, ওই জন্য হচ্ছে না। নাহলে এক জেনারেল ছেলে 70-80 স্কোর করছে, চাকরি হচ্ছে না। ও যদি এসসি থাকতো তো 70-80 স্কোর করতে পারতাম না। ওর মাথায় এটা ঢুকে যেত যে আমি এসসি আছি।
এটা বহুত সাইকোলজিক্যাল হ্যাক। নাহলে কোনো ডিএনএ প্রবলেম আছে কি? কারো তো ডিএনএ প্রবলেম নাই, যে আমি ডিএনএ দিক থেকে লো আছি, ডিএনএ দিক থেকে তো এসসি এসটি ওবিসি হয় নাই না, সবাই একই। কিন্তু ওই যে ভাবি আমি কোটা আছে, আমি কাট অফ দরকার, কাট অফ আমার কম যায়, এই কাট অফের আইডিয়া রাখা চলবে না, নাহলে হয়ে যেত। এমনি অনেকেরই ভুল হয়েছে, তাহলে কি করতে হবে? যাই হোক, আমি যেটা শিখি ওটা শেখাবার চেষ্টা করলাম। নিজের উদ্ধার কিন্তু নিজেই করতে হবে। যে কিছু লাইফে করে না, ওকে রাস্তায় পেরিয়ে গেলে কি জিজ্ঞেস করে না, বা ওকে নিজেও কনফিডেন্ট লাগে না যে লোকের মাঝে আসি বলে। ও একলা হয় কেন? তো চাকরি পায়, বেশি লোকের কাছে দাঁড়ায়, হ্যাঁ, বাইরে যায় বেশি, পূজায় এসে যায়, ফাংশনে যায়, কেন যায়? ওর মধ্যে একটা কনফিডেন্স চলে আসে, চাকরি এসে আমাকে পুছবে, এই লোকে আমাকে লোক কেয়ার করবে, ঠিক। আর যখন ও প্রিপারেশন মুডে আছে, ও কোথাও যেতে চায় না, কেন? ও জানে কোথাও ভ্যালু নেই। বুঝা যাচ্ছে কিছু? তো যখন আমি জানি যে আমার এই কাজটার জন্য আমি কিছুই করতে পারছি না, বাইরে বেরোতে পারছি না, আমার উচিত ওই কাজটা আগে সলভ করা। কিন্তু লোভ, মোহ, কাম বাসনা, বিভিন্ন জিনিস আছে মাথায় ভর করে মাঝে মাঝে। তো কি হয়, ফুল ফ্লেজে যে এনার্জিটা থাকে মাঝে মাঝে, সেটা 24 ঘন্টা কন্টিনিউ থাকে না। এই বলে স্যার প্রতিদিন মোটিভেট থাকতে পারছি না, তার কারণটা এটাই, কারণ মাঝে মাঝে অন্য ভাবনা উকি মারছে ভিতরে, আর বডি রিয়াক্ট করছে ওটাতে, যার জন্যে হোশ উড়িয়ে যাচ্ছে। না, আমাদের ছোট ছোট খুশিগুলো থেকে ডোপামিন বেরিয়ে আসছে, আর আমরা পড়া থেকে সেটা পাচ্ছি না, তো সেই জন্য তো জিনিসটা বুঝতে হবে, বহুত বড় ট্র্যাপ। এই যে এত গরম বাড়ছে দিনের পর দিন, এখন বাড়িতে থাকতে গেলে প্রতিটা বাড়িতে এসি চাই, কি অমনি পোষা গরম দিচ্ছে কি নাই? হ্যাঁ, মনে হচ্ছে এখানে কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে থাকতে পারবে ও, কারেন্ট যদি না থাকে। এমনকি কারেন্ট থাকলেও থাকতে পারবে না, আর কারেন্ট না থাকলে তো মহা মুশকিল। কিন্তু একটা দিন তো ছিল উইদাউট কারেন্ট এলেও থাকতো, তো কেমন জিনিসটা যাচ্ছে। তাহলে ঘরে এসি না থাকলে ঘরে এসি থাকা যাবে না। সাইকেলে মনে হচ্ছে কেউ সাইকেলে করে ফেরি করতে পারবে এই রোদে গরমে, মনে হচ্ছে যে এখন কেউ লেবারের কাজ করতে পারবে। মুশকিল কিনা বাইরে কাজ করা? তো ক্ষতিটা কার হচ্ছে? যারা ফিজিক্যালি কাজ করবে তাদের মহা মুশকিল হয়ে যেত। এই গরমে বসলে গরম লাগছে, বসে বসে লোক ঘামছে। যদি কেউ কাজ করছে, কেউ রং করছে 5 তলা উপরে চাপে, এদিকে রোদ, কেউ ফেরি করছে, কেউ লেবারের সিমেন্ট মিস্ত্রির কাজ করছে, তো বুঝে যাচ্ছে না যে ভুল কোথাও হচ্ছে। এই ভবিষ্যৎটা আমরা কেন চুজ করছি? আমরা তো চাইলে বদলাতে পারি জিনিসটা। তো আমার যদি খেটে খুটে যদি পড়াশোনা করে যদি বদলাতে পারি, বা বিজনেস করেও যদি বদলাতে পারি, তো আমার উচিত কিনা আগে নিজের অবস্থাটা বদলানো? ওইটা মাথা ঢুকাতে হবে যে আমাকে আগে বেরোনো উচিত গাড্ডা থেকে। আমি গাড্ডায় আছি, আর গাড্ডায় থাকা অবস্থায় আর কোনো শখ পারলে হবে না, ওইটাই আগে চাই, গাড্ডা থেকে বেরোবে। নাহলে 40 বছর বয়সের লোককে দেখেছি আমি, আগে পড়তো, আগে কম্পিটিশন লাইনে ছিল, এখন 40-45 হয়ে গেছে। এখন ও নিজেও জানে না যে আমি একদিন এক্সপিরিয়েন্স ছিলাম, আনন্দ করতাম। কাকু টাইপের হয়ে গেছে, বিয়েও করে নাই, আর কাকু টাইপের বিহেভ করে। বুঝতে চাকরি পেলেও যে লোক ভালো হয়ে যায় এমন কোনো মানে না। চাকরি পেলেও কাকুই হবে, কারণ জ্ঞান কমে থাকে। ও শুধু পেটের জোগাড় করেছে, সেই পেট ভরবে, কিন্তু ওর মন ভরবার জন্য যেটা চাই ওর জোগাড় এখনো হয়নি। ওই নো আবার কাকুই হয়ে যাবে, বোরিং টাইপের হয়ে যায় না, হ্যাঁ কত কম বলে, হাসছিস কেন? কিন্তু ও তো নিজে একদিন হাসতো, নিজেই হাসতো, নিজে একদিন দুষ্টুমিও করতো। এখন বড় হয় এরকম কেন হয়ে গেল কাকু টাইপের? আটি হয়ে গেল আর কি, পুরা জুস বার হয়ে গেছে। যে নলেজ দরকার সেইটা আসে না, খাবার এসে গেছে।
খাবার পাচ্ছে, চাকরি করার বোরিং লোক থাকে কি না? আমি তো দেখছি, আমি প্রতিটা মানুষকে ভালো করে অবজার্ভ করি, পয়সা আছে কিন্তু বোরিং আছে, মাথায় কুটিল বুদ্ধি আছে, ও নিজেকে বুদ্ধিমান ভাবছে, চালাক ভাবছে, একদম মূর্খ লোক ও। ওর কাছে যে টাকা আছে ও আরো খুশি থাকতে পারতো, কিন্তু ওর কাছে আইডিয়াই নেই যে খুশি থাকবো কি করে। জ্ঞানের অভাবে ও টাকাটাকে ঠিক করে ইউজ করতে পারছে না। টাকা দিয়ে খুশি কিনে যায় না, কিন্তু টাকা ছাড়া কিছুই কিনে যায় না, আছে কি না? আর কিছু না কিনতে পারলে তো খুশিও পাওয়া যাবে না, কিছু তো কিনতে হবে। তো টাকা থাকা সত্ত্বেও ফ্রাস্ট্রেটেড লোক, ঘরে ঝুট ঝামেলা, মারপিট, ঘরে দেখা যায় বড় বড় ভদ্র ঘরে দেখা যায় যে ঘরের মধ্যে কিছু কোলাহল চলছে, বিরাট বড় ঘর বলে খুব সাউন্ড আসছে না বাইরে, কিন্তু বোঝা যাচ্ছে যে এই ভয়েসটা হচ্ছে উগ্রতা, মানে এরা খুশি না, প্রমাণ হয়ে গেল। বুঝা যাচ্ছে? ঘরে যদি উগ্রতা চলছে তার মানে খুশি না, বিরাট বড় বিল্ডিং, তার মানে এটা প্রমাণ যে শুধু রোজগার করলে খুশি থাকা যায় না, আরো কিছু আছে যেটা দরকার। আমি এমনিও দেখেছি যে মার ভাত খাইলো, ডেলি লেবারের কাজ করে, কিন্তু খুশি আছে মোটামুটি, বিকালবেলায় বউয়ের সঙ্গে ঘুরতেও যায় মার্কেটে, হ্যাঁ, আর মেলা ফেলা হলে বিরাট রং বেরঙ্গা কাপড় পরে পুরো মস্তি করে, এমনিও লোক আছে। আবার এমনিও লোক আছে 40,000 টাকা পেনশন পাচ্ছে, নিয়ে দূর ডিগ্রিটা বাড়লো না, আছে কি না? বা এটা হলো না, বইটা হলো না, বা পেনশনটা বাড়ছে না আমার, তো 40,000 টাকা পাওয়া সত্ত্বেও এরকম বলছে। আবার কেউ 20,000-এর চাকরি খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ, তো কি মনে হয় যে ডাইমেনশন কি প্রবলেমটা কোথায় দেয়? প্রবলেম এখানে আছে, কেউ 20,000 চাইছে, একদম 20,000 পায় আমি খুশি থাকবো, আর কেউ 40,000 পায় বলছে আমার কম হচ্ছে, পেনশনটা বাড়ছে না। না, যার 20,000 স্যালারি আছে, সে যদি তার কোনো প্রোডাক্ট লাগে, ধরেন সে ইউজ করবে, তার সাবান দরকার, তো সে 5 টাকা সাবান ইউজ করবে বা 10 টাকা, কিন্তু যেমন যেমন টাকা আসে, হ্যাঁ, সে সেরকম খরচা বাড়িয়ে দেয়, টাকা ফাঁসাতে শুরু করে, খরচা বাড়িয়ে দেয়। ঠিক আছে, অল্প টাকা এলো গাড়ি কিনে নিলো, অল্প টাকা এলো চাচা কিনে নিলো, পেট্রোল দাও, ঘর বানিয়েছে বিশাল বড়, রং চুন করতে খরচা হচ্ছে, জিনিস ইএমআই কিনে ফেলেছে, প্রতি মাসে দিতে হচ্ছে টাকা, হ্যাঁ, দেখাবার জন্য আইফোন কিনে ফেলেছে, চতুর্দিকে খরচা বাড়াচ্ছে, বাইরে একদম ঠিকচাকা থাকার চেষ্টা করছে, ডেলি নতুন জামা কাপড় পরার চেষ্টা করছে, তো খরচ বাড়াচ্ছে নিজে, বাইরে এভাবে খরচ বাড়ছে, নিজের ছেলেকে দিল এবারে আইসিএসসি বোর্ডে ঢুকে দিয়েছে, এবার ফিস বেশি আছে, মানে পুরো চুষছে, আঁটি হয়ে গেছে। তো যার কাছে পয়সা আছে উনি ছেলে মেয়েকে সরকারি স্কুলে ভরে নেই কেন? ওর মাথায় কি ঢুকে গেছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হবে, 5,000 টাকা ভর্তি ফি, যেখানে সরকারি স্কুলে 200 টাকাতে 1 বছর পড়া হয়, ফ্রিতে বই খাবারও দিচ্ছে, সেইখানে কি দরকার আছে ইংলিশ মিডিয়ামে পড়াবার? কিন্তু বেশিরভাগ পয়সাওয়ালা লোক, আর পয়সা হলে কি করে, নিজে সরকারি স্কুলে পড়েছে, নিজের ছেলেটাকে হচ্ছে ইংলিশ মিডিয়াম, অনেক স্কুলে বছরে 9 লাখ টাকা, এবারে ফাঁসলা স্টেটাসের চক্করে, এবারে স্টেটাস যেন ঠিকঠাক থাকে তার জন্য কাজ করছে, খুশির জন্য না, যাতে লোকে না যাতে কঞ্জুস বলে, লোকে প্রশংসা করে, এবারে লোকের জন্য পাচ্ছে, পড়েছে নিজের জন্য, চাকরিটা নিজের জন্য করছে, কিন্তু বাঁচছে লোকের জন্য, ওই জন্যই ওই বোর টাইপের হয়ে গেছে, কিছু সেন্স না। যে ভুল নিজে করেছে সেই ভুল যখন 5 জনকে দেখছে তো ওকে ক্রিটিসাইজ করছে, ওইটা বলছে না যে হ্যাঁ আমিও ভুল আমি করেছি, কিন্তু ভাই তুই করিস না, এরকম ভুল হলে এরকম হয়, এরকম বুঝাতে পারে তো, ওই বুঝেছে, এই জন্যই এরকম হয়ে গেছে। তো শিক্ষা থেকে যত দূরে যাব তত লাইফ এমনি হয়ে যায়, শিক্ষাটা বেশি ইম্পর্টেন্ট, এটাই আমি বোঝাতে চাইছি এখানে। মানে কার যদি রোজগার 10,000 টাকা থাকে, আর কার যদি 50,000 টাকা থাকে, 5 লাখ টাকাও থাকে, তবু চলবে, কিন্তু শিক্ষাটা এখানে ঠিক হওয়া চাই। যদি শিক্ষাটা ঠিকঠাক না হয়, তো আমার যদি 50,000 রোজগার হচ্ছে, আমি ভালো লাইফস্টাইল থাকবে না, আমার লাইফটা খারাপই থাকবে। ওই এর অ্যাফেয়ার চলছে ওইদিকে, এর ওইদিকে এই চলছে, ওইদিকে মারা পড়লো, এরকমই কেস হচ্ছে না আজকাল।
কেন হচ্ছে? পয়সাওয়ালা হাজব্যান্ডকেও ছেড়ে চলে যাচ্ছে ওয়াইফ, এমনও হচ্ছে লেবারের সঙ্গে পালাচ্ছে ওয়াইফ, এমনিও আছে। সবসময় পয়সাও দেখছে না, কি দেখছে কি বুঝতে পারছে, কিন্তু এটা তো বোঝাচ্ছে যে এটা খোপড়ি তো নয়। প্রবলেম এখানে আছে মানুষের, মানুষ এটা চর্চা করছে না। কারো হাইট না বললে লোকে বলে এই তোর হাইট বাড়ছে না, সেটা খাওয়াও কিছু। হ্যাঁ, এ মেয়েটা ব্রণ হয়ে গেছে, একে দেখাও ডাক্তার, বিয়ে হবে না। তো যেটা ফিজিক্যালি যা হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু ম্যাচুরিটি বাড়ছে না, নলেজ বাড়ছে না, সেটা দেখতে পাচ্ছি। অন্ধ হলো নাই, একটা এটা অন্ধ। তো এবারে 99 জন অন্ধ আর একজনের চোখ থাকে, আরো যদি বলে ওইটা হাতি, তো ওরা বলে তোর পাতি, ছুঁয়ে বলে থাম্বা বাজে রে, দড়ির মতো বাজে, মোটা পিলার বাজে মনে হচ্ছে। তো ওরকম এবারে 99 জন যেহেতু অন্ধ, তো এখানে যারা চোখ আছে কি করে প্রমাণ করবে তোমরা দেখতে যা পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি? কি করে প্রমাণ করবে? এবারে যে নর্মাল সে হয়ে গেল অ্যাবনর্মাল, যে অ্যাবনর্মাল সে হয়ে গেল নর্মাল। বুঝা গেল? কেউ যদি একটা জাভেদ আখতার বলছিল, জাভেদ আখতার, ও একজন অ্যাথেইস্ট আছে, ও বলছে যদি আমি বৃহস্পতির পূজা করি, বৃহস্পতি গ্রহের পূজা করি রাত দিন, ঠিক, লোক আমাকে কি বলবে? খেপা, বৃহস্পতির পূজা আরো কে করবে ভাই? খেপা বলবে। এবার বলছে যদি আমার মতো এরকম খেপা আরো 10 লাখ থাকে, 10 লাখ লোক যদি জড়ো হয়ে যায় আমার সঙ্গে আর বৃহস্পতি পূজা করে, তাইলে এটাই হয়ে গেল একটা ধর্ম। কারেক্ট? মান্য আস্থায় আঘাত দিস না, এটা আমাদের আস্থা। মানে ব্যাপারটা হচ্ছে সংখ্যা। আমার যদি একলা আস্থা আছে তো সেটা ভ্যালুলেস, এটা কোনো ব্যাপার নাই। যদি আমার মতন গাধা আরো চলে আসে, তাহলে ওইটা একটা ভিত্তি পাই যাচ্ছে। বুঝছে? আমি যদি এই পাথরটাকে বলি এটা ভগবান বটে, তো প্রবলেম আছে সবার। আরো যদি অনেকজন এসে বলে এই পাথরটা ভগবান আছে, তাহলে ঠিক আছে। মানে সংখ্যার জিনিস আছে শুধু খেলাটা। বোকা যদি সংখ্যায় বাড়ে তাহলে ওরা ভ্যালিডিটি পায়, যে ভ্যালিড, ঠিক, কারেক্ট। বুঝা যাচ্ছে কিছু? এবারে যে যার কাছে চোখ আছে সে এখানে বাঁচতে গেলে প্রবলেম ফেস করে। ও পদে পদে দেখে যে এরা সব ভুলভাল কাজ হচ্ছে, ও শুধু ভুলই দেখতে পায় না, কি করবে? ওর কাছে চোখ আছে, ও দেখতে পাচ্ছে, ও দেখতে পাচ্ছে যে কিভাবে বোকামি করছে, কি ভুল করছে। আর ও বলছে, তো একে বলছে তোর বেশি চুলকান, শান্তিতে থাকতে পারিস না, কানা খাওয়া আমাদের মতো, কানা হওয়াটাই নর্মাল। বুঝা যাচ্ছে কিছু? তো আমরা ওই ট্র্যাপের মধ্যেই আছি, আমরা ওই ট্র্যাপের মধ্যেই আছি। স্কুল কলেজে আমরা কি জন্য গেছি? কে বলবে যে আমি শিখার জন্য গেছি? আমার মা বলেছে যা বেটা স্কুলে যা, सीख ले अपनी जिंदगी, বলেছে কি যে सीख, রেজাল্ট ভালো যা, ম্যাথ सीख, রিজনিং सीख, সায়েন্স পড়, বুঝ, দিমাগ বড়া, বলেছে পাস কর। এবার যদি ফার্স্ট ডিভিশন না আসে না, মারে চামড়া ছুলে দেবো। নলেজের কোনো কথাই তো নাই। এবার ডিগ্রির পর বলছে রোজগার কর, তো ডিগ্রি দিয়ে রোজগার করা যায় নাই, তাহলে কি করলো? চিটিং করলো না ঘরের লোক। আর চিটিং ঘরের লোক জেনে শুনে তো করে নাই, কেন করলো? ট্র্যাপের মধ্যে ওরা তো আছে। বুঝা যাচ্ছে কি ভুল হচ্ছে জিনিসটা? এই ক্ল্যারিটি চাই। আমি যখন জানি যে আমি যখন 22 বছর হব, তো আমি 22 বছর ছেলেটার কাছে আমরা ডিমান্ড করবো যে ভাই তুই রোজগার কত করিস, তো ওরকম শিক্ষাও দেওয়া হবে তোকে, পড়াচ্ছ তুমি কিছু, ঠিক, ইতিহাস ভূগোল কিছু পড়াচ্ছ, নাম্বার তুলাচ্ছ, আর তুমি বলছো রোজগার করবে। কি দিয়ে রোজগার করবো? নাম্বার দিয়ে। রোজগার কি দিয়ে করবে? হ্যাঁ, কি জিনিসটা গ্রো করলে যেটা দিয়ে রোজগার করবে? রোজগার করার জন্য তো কিছু ইনভেস্টমেন্ট চাই, কি সেটা? সেটা প্রশ্ন করেছে কেউ? তো অন্ধ মনে হচ্ছে না তো সোসাইটিটা? আর আমরা সব সেটা শিকার।
আমরা সেটা শিকার তো। আমি বুঝতে পারছি যে একটা ছাত্র, আমি দেখতে গেলাম, আমি পড়াতে গেছিলাম টিউশন, তো আমাকে একজন গার্জেন বলছে যে আমার ছেলেটা বাটা ওয়ারিং আসছে, ওয়ারিং করতে ওইটা দেখছে না পড়ে, এমনি পুরা বকছে। আলাম ওয়ারিং করছিল লোকটা, আরে দেখছিল যে হ্যাঁ দেখুন একটু লজ্জা নয়, সামনে পরীক্ষা। ভালো করছে তো, ভালো করছে, কিসের ভালো করছে? আলাম আপনি এখনই মাধ্যমিক পাস করলে আপনি আইটিআই করাবেন ওকে? হ্যাঁ বলছিলাম আইটিআই করাবো। আইটিআইয়ের জন্য যদি না পায় সরকারিতে, আপনি পয়সা দিয়ে ভর্তি করবেন? হ্যাঁ। ওখানে গিয়ে ওই ইলেকট্রিসিটি তো চুজ করবে, ওই ইলেকট্রিকেরই কাজ করবে এখানে, ইলেকট্রিশিয়ান। হ্যাঁ, তো ওইখানে টাকা দিয়ে আপনি ওকে থিওরিটা করাবেন না পাঠাবেন, আর যখন প্র্যাকটিক্যালটা দেখছে ফ্রিতে, ওখানে আপনি বলছে ফাঁকি মারছে। আর তখন যদি আইটিআই না যায়, ইলেকট্রিশিয়ানের কোর্সটা না করে, তখনও ফাঁকি মারছে। তো অ্যাকচুয়ালি ফাঁকিটা কে মারছে? বুঝা গেল কি বলছি? একটা ইলেকট্রিশিয়ান আইটিআইতে টাকা দিয়ে ওটাই শিখছে, বরং ওটাও শিখতে পারছে না, শুধু থিওরিটাই করছে, লিখালিখি করছে। আর সেটাই যদি আমি ঘরে দেখছি, তো সেটা হলো ফাঁকি মারা। এরকম হলো কাকি মারা আমাদের। বুঝা যাচ্ছে প্রবলেমটা কি? প্রবলেম আছে কি না? আমরাও ভাবেছি হয়তো যে ইলেকট্রিকটা দেখে কি করবো। আরে প্রতিটা কাজ দেখা উচিত, কাজটা শিখলে বরং যে বেশি ইম্পর্টেন্ট পড়া চাই। যদি কাজটা দেখে শিখে যায় না, তো কিছু না হোক ঘরের কাজটা করতে পারবো, ঘরে টাকা খরচা হবে না, তবুও একটা সেভিং হলো। আর এই পড়ে নিলাম, পড়ে নিয়ে চাকরি না হলো, তাহলে কোনো লাভ নেই। পড়াটা তো ভুলেই যাবে ধীরে ধীরে। একবারে বাবার নাম কি ছিল, কোন দিকে কাজের মনে ছিল, তো ভুলবো ধীরে ধীরে। আমি ফ্যাক্ট তো মনে থাকে না, মেমোরি ডিজাইন হয় নাই ফ্যাক্টকে মনে রাখার জন্য। আমরা জোর করে মনে রাখি কিছু সময়, কিছু মাস, কিছু ঘন্টা। মেমোরি তৈরি হয় নাই যে ও ফ্যাক্ট মুখস্থ রাখবে, ডেটা মুখস্থ রাখার জন্য নয়। ব্রেন তৈরি নেই, ডেটা ভুলবেই তো। আর ডেটাই মুখস্থ করাচ্ছে, মুখস্থ করা মানে কি? শুধু ফ্যাক্টগুলো মুখস্থ করছি, আর আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, ফ্যাক্ট চলে যায়। বুঝা যাচ্ছে কিছু লাইফের গল্প, যে কোন জায়গায় আমরা আছি, কোন বিন্দুতে, ভুলটা কোথায় হচ্ছে। পুরা সোসাইটিতে নিয়ে ভুল হচ্ছে। এই যে এত অ্যাসপিরেন্ট আছে, এত অ্যাসপিরেন্ট হয়েছে, তার কারণটা কি? ভুলটাকে বজায় রাখলে কিছু মানুষের উপকার হয়ে যাবে, কিছু মানুষ বিরাট বড় হয়ে যাবে। যত ভিড়, যেখানে ভিড় ওখানেই ঘাপলা আছে, সেটা ধর্ম হোক, সে শিক্ষা হোক বা যাই হোক। যদি কোথাও ভিড় হচ্ছে, তো ওখানে কিছু সমস্যা আছে, নাহলে ভিড় হতে পারে না। বুদ্ধিমান মানুষ, দুটো মানুষ একসঙ্গে একই রকম থাকে না, থাকতে চায় না, ওরা আলাদা থাকতে চায়। পাঁচটা বুদ্ধিমান মানুষকে একসঙ্গে কাজ করতে দাও, ও নিজের বেরোবার কথা ভাববে, ও ভাববে নিজের খুলবো, আমি নিজের খুলবো, এরকম ভাবে। ডিসিপ্লিন কারা হয়? একদম ফলোয়ার। যারা বুদ্ধিমান নয়, ওদেরকে অতটাই বুদ্ধি দেওয়া হয়, যতটা কাজের জন্য দরকার, ওইটুকু বুদ্ধিমান দেওয়া হয়েছে, নাহলে যাবে না। এই যে কোনো ধর্মকে আমরা ফলো করছি, এত ভিড়, কুম্ভ মেলা, এটার কারণও এটাই আছে। যেখানে ভিড়, সেখানে কিছু না কিছু ট্র্যাপ আছে, সাইকোলজিক্যাল। আর যেটা চললে কারো না কারো ফায়দা আছে, কিছু 1% লোকদেরই ফায়দা আছে। আর আমরা যেহেতু শিক্ষা থেকে দূরে, আমরা বুঝতে পারবো না, এখান থেকে বেরোতে পারবো না। এখান থেকে বেরোবার ইচ্ছা, সেই জালটা বেশি শক্ত যে জালটা দেখা যায় না, বুঝতে পারছে? সেই দড়িটাই বেশি শক্ত যেটা দেখা যায় না। দড়িটা দেখা যাচ্ছে এদিকে, তাহলে আমি কোনো রকম কাটিয়ে দেবো, ঠিক? যদি দড়িটা দেখতেই না পাচ্ছি, আমি বুঝতেই না পাচ্ছি যে আমি কোন জালের ভিতরে আছি, তাহলে আমার কাটার প্রশ্ন নেই। আমি জালে আছি কি জানি নেই, তাহলে কাটার দরকারও না। এগুলো শিখতে হবে। এগুলো যদি বুঝতে পারছি, তো লাইফ বদলাতে পারে। যে কোনো ক্লাসের চাইতে আজকের ক্লাস যেটা দিলাম আমি, এটা বহুত ইম্পর্টেন্ট ক্লাস দিয়েছি। এটা কোটি টাকা ক্লাস দিয়েছি যদি বলা যায়। এই নলেজটা মানুষের জীবন বদলাতে পারে, ও কিছুও করতে পারে লাইফে, যেটা বুঝে যাওয়ার পর। আমরা ইনফ্লুয়েন্স হয়ে তৈরি হয়ে গেছি,
কেউ মায়ের জন্য কোনো চাকরি করতে খুঁজছে, কেউ বাবার জন্য চাকরি করতে খুঁজছে, কেউ হয়তো বাবা মায়ের নাম করে কিছু করতে চাইছে, নিজের জন্য কি করছি সেটা জানি না, কারণ পুরো ক্ল্যারিটি নাই, হেজি আছে। মশারির ভিতর থেকে দেখছি কেমন হয়ে যাচ্ছে, লাইট কেমনই হয়ে যাচ্ছে, মশারির ভিতরে ঢুকে আর দেখছি তো লাইটটা ক্লিয়ার বুঝাচ্ছে না এই জিনিসটা কি, কুয়াশা। ওটা থেকে বেরোতে হবে, মশারি থেকে বেরোতে হবে, নাহলে মশারিটাই মনে হচ্ছে ঘর, মশারিটা ঘর লাগে। সমস্যা আছে, আমি তো বুঝতে পারি, এগুলা বলা হয় না ছোটবেলা থেকে। লো কনফিডেন্ট, অনেকে লো কনফিডেন্ট, আমি কি পারবো। কাউকে যদি ভিড় থেকে উঠায় বলে যে তুমি কিছু একটা ভাষণ দাও, এখানে পারছে না, ও লজ্জা পাচ্ছে, কথা বলতে জানে না, ও লজ্জা পাচ্ছে, আমি যে বলবো লোকে হাসবে না কি হবে কি জানি। ইনফ্লুয়েন্স হচ্ছে লোক দ্বারা, তার মানে না। আর ইনফ্লুয়েন্স হচ্ছি মানে আমি কাউকে ফলো করব, যে ইনফ্লুয়েন্স হচ্ছে সে ফলো করবে। আদিত্য রঞ্জন স্যার কখনো বলেছে যে আমি ওই স্যারের ফ্যান? কোন স্যাররা বলে যে আমি ওই স্যারের ফ্যান? কেন বলে না? স্টুডেন্টরা বলে যে আমি ওই স্যারের ফ্যান। আর ওই যখন টিচার হয়ে যাবে বা ই হয়ে যাবে তো আর বলবে না যে আমি এর ফ্যান। মানে কি কিছু এখানে ক্ল্যারিটির অভাব আছে, কিছু জিনিস আছে যেটা আমি বুঝতে পারছি না হয়তো। সেটা টিচার ও তো পড়েছে কারো কাছে, কিন্তু ও এখন কারো ফ্যান বলছে না, কিন্তু যখন স্টুডেন্ট ছিল কারো ফ্যান ছিল। এখন পাখা হয়ে গেছে ওর কাছে নিজস্ব, ওই আর ফ্যান হওয়ার দরকার নেই কারো। ও বুঝে গেছে যদি আমি কারো ফ্যান হই আমি লোয়ার হয়ে যাচ্ছি, আমি ছোট হয়ে যাচ্ছি। আমি যদি বলে ফেলি যে আমি ওই স্যারের ফ্যান, তাহলে আমি যাদেরকে বলবো ওরা ওই দিকে মুভ করবে, দেখি ওই স্যার তাহলে কেমন পড়েছে, এই যেরকম স্যার তৈরি হয়েছে। বুঝে যাচ্ছে কিছু? তো কি করলাম, চাপে দিলাম জিনিসটা। আর ফ্যান কিছু নাই, আমি ওর থেকে বড় আছে, ঠিক বুঝে যাচ্ছে? এই যে তাহলে এটা ইমোশনাল ফ্যাক্ট যে আমি কারোর ফ্যান আছি। যখনই প্রয়োজন হবে ও চেঞ্জ হয়ে যাবে। মানে যদি কেউ আমাকে বলে না স্যার আমি আপনার ফ্যান, তো আমি ওটা কার্য করি না, বেশি ই করি না, কারণ জানি ও যখন দরকার পড়বে ও নিজেকে আমার থেকেও বড় ভাবতে পারে যখন দরকার পড়বে। তো আমি ওইটাতে ইনফ্লুয়েন্স হয়ে যাই যে আমাকে আমি বলে দিল বিরাট বিরাট বিরাট, আমি জানি তো ও বদলে যেতে পারে। আর বদলাবে, প্রয়োজন অনুযায়ী বদলাবে, কারণ ওটা ইমোশনাল স্টেট বদলাবে। ইমোশন বদলায় না, কখনো কোনো কিছু করতে ইচ্ছা করছে, কখনো পড়তে ইচ্ছা করছে, কখনো ইচ্ছা করছে না, কখনো ঘুরতে ইচ্ছা করছে, কখনো ইচ্ছাই করছে না কিছু করার। তো ইচ্ছা বদলাচ্ছে কি না? রাত্রেবেলায় ভাবছি আমি 5টায় উঠবো, 5টায় এলাম বাজছে না, আর ঘুমাই, ইচ্ছা বদলে গেল। তো ইমোশনাল ইচ্ছাটাকে কারো গুরুত্ব দেওয়া যাবে? আমি নিজের ইচ্ছাটাই দেখছি যে আমার ইচ্ছাটাই বদলাচ্ছে বারবার, লোকেরও ইচ্ছা তো বদলাবে না? কিন্তু আমি বলছি না, লোকের ইচ্ছা না বদলায়, আমার ইচ্ছা বদলু। তুমি বলেছিলে 10 বছর আগে যে আমার সঙ্গে থাকবে যে কোনো অবস্থায়, আজ তুমি বদলে যাচ্ছ কেন? বলি এটা আমরা, তখন আমরা বলি ধোঁকেবাজ। এটা ধ্যান দেওয়া উচিত যে আমি রাত্রে বেলায় বলছি সকালে উঠবো, আর সকালে বেলায় বলছি না আরো 2 ঘন্টা ঘুমাই, তো আমি তো বদলাচ্ছি। আমি এই 12 ঘন্টার মধ্যে বদলে গেলাম, 1 রাতের মধ্যে। তো কেউ 10 বছরের মধ্যে বদলাতে পারে না? বদলাতে পারে না, কিন্তু মানতে রাজি নেই আমরা। না আমি বদলাবো, যখন বলছি তুমি বদলাবে না। যেন সে একদম কোর্ট পেপারে লিখে দিয়েছেন বদলানো যাবেই না একদম। বুঝে আছে ফুল? আমরা যে কাউকে দোষী বলছি, কিন্তু বুঝতে পারছি যে আমরা আমাদের নিজের ইচ্ছাটাই বদলে যায়। চেষ্টা আমি পুরো করছি যেতে আমি সকালে উঠি, কিন্তু সকাল হলে আবার মনে হচ্ছে যে ঘুমা। তার মানে এটা বোঝা গেল যে ইচ্ছা আমি চাইলেও কন্ট্রোল করতে পারি না, এমনিও সময় আছে। তাহলে ও নিশ্চয়ই ইচ্ছা বদলাতে পারে পাশের মানুষটাকে। তাহলে আমি যদি ভুল না হয় তাহলে ও কি করে ভুল হতে পারে? আমার তো রেগুলার ইচ্ছা বদলাচ্ছে। তো এই জিনিসগুলো ক্লিয়ারলি দেখতে পারাটা ইম্পর্টেন্ট, যে কত ক্লিয়ারলি আমি অবজার্ভ করতে পারছি নিজের ঘটনা, তবে তো লোকের ঘটনা বুঝতে পারবো আমি। বুঝে যাচ্ছে? তুমি এর আগে কি পরীক্ষা দিয়েছিলে? MTS।
এই 2024-এরটা, আর তার আগে? আচ্ছা, কত স্কোর হয়েছিল তোমার 2024-এ? 100? মানে 113 হয়েছিল এই 2024-এরটা না, মানে 121 সালে সিলেকশন হয়ে যেত। হ্যাঁ, কটা কোশ্চেন দরকার ছিল? বুঝে যাচ্ছে কিছু? কি মনে হচ্ছে ক্যাপাবিলিটি না দুটো একটা কোশ্চেন আর সব সঠিক করা আছে কি না? আমি যেটা বললাম তার মধ্যেই আছে পয়েন্ট। চাকরি পেয়ে তো আসতে হতো এখানে, আর বেকার থাকতে হতো কি না, এখন সিজিএল এর প্রিপারেশন নিত, কারেক্ট? কিন্তু পিছিয়ে গেল কেন? ও ভেবেছিল যে যেরকম পড়ছি তার আগে তো ছিল 120 চলে আসবে এরকম ভাবছিল। 120-কে ধরে পড়েছে, তো কিছু জিনিস তোমার টপিক ছেড়েছে আরামসে, যে না না এতটুকু করলে 120 চলে আসছে, মক টেস্টে আসছিল মানে ওখানে চলে আসবে, এরকম মনে হয়েছিল কি না? কনভিন্স হয়ে গেলাম যে হ্যাঁ 120 চলে আসবে, এইটাই প্রবলেম। আমি বুঝে গেছি যে 120 সিলেকশন, হ্যাঁ ঠিক আছে 120 সিলেকশন, এবারে আমি কনভিন্স করার চেষ্টা করছি নিজেকে, কারণ কনভিন্স না হলে আমাকে বেশি খাটতে হবে, ঠিক? কেমন সাইকোলজিক্যাল জিনিসটা হয়। এবারে আমি এটা বোঝাবার চেষ্টা করি নিজের মাইন্ডকে যে না আমি 120 যোগ্য হয়ে গেছি, ঠিক? এবার মক টেস্ট দিচ্ছি 120 আসছে, যেগুলো পারছি না সেটাতে আমি বেশি আর খাটছি না, কারণ আমার 120 আসছে, 120, 122, 125 চলে আসছে, ভাবছি কাট অফের রেঞ্জে তো আমি পার করছি, হয়ে যাবে। কিন্তু ওখানে যায় যে কিছু ভুল ত্রুটিও হতে পারে না, ওটা এক্সাম হল তো একটু প্রেশার বেশি থাকে, তো কিছু ভুল ত্রুটি হয়ে যায় বা অপশান কিছু গোলমেলা থাকে, ভুল হয়ে যায়। অনেক সময় অপশানের কারণে ভুল হয়ে যায়, আর একটা কোশ্চেন দুটা কোশ্চেন ভুল হয়ে গেলেই কাট অফ থেকে নিচে নেমে যায়। তো যদি আমি 120 আসার পরও যদি এরকম ভাবতাম যে না 120 আমার কাট অফ লয়, আমার 140 কাট অফ হবে, তাহলে আমাকে এবার কি করতে হবে? বেশি খাটতে হবে, খাটতে হতো কি না, প্রেশার লাগতো মাথাতে, তো প্রেশার না নেওয়ার জন্যই না কনফিডেন্স হয়েছি। বুঝা যাচ্ছে জিনিসটা একদম ক্লিয়ার? কিন্তু এই জিনিসটা তুমি কখনো ভেবে দেখেছো, বুঝেছো না? আবার টার্গেট দেখবে 120 থাকবে, থাকে না? যে বললো আবার টার্গেট 120 থাকবে না, এবার 120 আছে। এই 120টাই ধরে রেখেছি, কারণ কাটারটাই ধরে রেখেছি, কারণ যে প্রশ্নগুলো আমি মিস খাচ্ছি সেটা একটু জটিল টাইপের প্রশ্ন, কমপ্লেক্স, ওটাকে আমার খাতায় নোট করা, ওটাকে স্টাডি করা, ওর প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করা সময় সাধ্য, সময় লাগবে, আরো বেশি খাটতে হবে। তো ওই যে আমি মোবাইল ঘাটার সময় বের করছি একটু, ওটা তখন চলে যেতে পারে, বা আমি হয়তো দুপুরে ঘুমাচ্ছি ওটা চলে যেতে পারে, বা আমি হয়তো কারোর সঙ্গে গল্প করছি ওটা চলে যেতে পারে, কোথাও আমার টাইম মার খাবে। ওই জন্য আমি নিজেকে কমফোর্টে রেখেছি, 120% আমার কমফোর্ট হয়ে গেছে, বুঝে যাচ্ছে? তুমি কমফোর্টেবল আছো, মানে তুমি ভালো আছো ওইরকম পড়ে, হ্যাঁ ওইটুকু পড়ছি, বুঝতে পারছি 120 চলে আসবে, আনন্দে আছি। এইটাই সমস্যা, আনন্দে থাকার নাই, বুঝে গেল? আনন্দে থাকার জন্য আনন্দে থাকার নাই, মানে যদি আমি স্যাটিসফাইড হয়ে যাই যে আমি ঠিকই পড়ছি, তো আমার লিমিট হয়ে যায় 120 ওইটা করার নাই। এবারে হতে পারে এরকম করে সিলেকশন হয়ে গেল, হতেও পারে, কিন্তু যদি আমি কনভিন্সড না হই তাহলে চান্স বেশি হলো, কারণ আমি বেশি খাটবে। তাহলে যারা র্যাঙ্ক করছে তারা কি করে র্যাঙ্ক করে দিচ্ছে? কেউ বেটা আছে যাদের বেশিরভাগ চাকরি পায় বয়স্ক পায়, MTS এর 25 বছর বয়স অব্দি, তো 26 বছর বয়স অব্দি, 27 বছর বয়স অব্দি, বেশিরভাগই ওভার এজ পায়। জেনারেল ছেলে মেয়ে কম পায়, SC ST OBC বেশি পায়। এই জন্য নয় যে কাট অফ কম গেছে বলে, খুব বেশি চান্স পাইছে বলে, বুঝা গেল? জেনারেল বুঝতে 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 সে 25 পেরে গেল, এমনি হয়ে যায়। অনেকে আছে কলেজের পর এলো, 2-3 বছর দিতে দিতে বুঝতে না বুঝতে পার হয়ে গেল MTS এর বয়স। MTS এ বেশিরভাগ যারা চাকরি করে তাদের এজ বেশি, 25-এরও বেশি। কেন? কারণ টু টাইম, যে বুঝতে বুঝতে টাইম পেরে গেছে। এবার যে বুঝে গেছে আমাকে চাই, যারা মাথায় হ্যাকটা নাই সে খেপার মতো পড়ছে, এবার সে 120 নম্বর পেয়ে সন্তুষ্ট না, সে সেই মানে যেখানে কম্পিটিশন বেশি সেই অ্যাপে গিয়ে মক দিচ্ছে, শুধু টেক্সট বুকে মক দিচ্ছে না, ও গগন প্রতাপের চ্যানেলে গিয়েও মক দিচ্ছে।
তা ওখানে যারা স্প্রিন্ট আছে ওরা অল্প তাগড়া লেভেলের আছে, ওখানে কম্পিট করছে, ওখানে দেখছে এটা অ্যাভারেজ আমার নাম্বার কম আসছে, মানে নাম্বার বেশি আসে তো আমার র্যাঙ্ক কম হচ্ছে, মানে র্যাঙ্ক অনেক পিছনে আসছে, তো ডিমোটিভেট হচ্ছে, নিয়ে আরও পড়ছে। বুঝা যাচ্ছে কিছু কি বলছি? এইভাবে ওর পড়াটা বেশি হচ্ছে, আর আমি সন্তুষ্ট হয়ে আছি তো আমি কম করছি, রিল্যাক্স আছি, মজাতে আছি, ঠিক টাইমে ঘুমাচ্ছি, ঠিক টাইমে খাচ্ছি, আর একদম লিমিটেড পড়ছি। পড়াটা ঠিকই আছে, পড়াটা ভালো, কিন্তু ওই পড়াটা যথেষ্ট নয়। আমাকে ভালো পড়ার আছে না যথেষ্ট পড়ার আছে? আর কালাম তোমার ভালো আছে না? তুমি পড়ো।